নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে হুমকি, তারপর বাড়িতে ঢুকে দফায় দফায় গুলি। বিশালগড়ের নেতাজি নগর এলাকায় দুষ্কৃতী তাণ্ডবে ছড়িয়েছে আতঙ্ক। অভিযুক্ত রণবীর দেবনাথ এখনও পলাতক, তাকে ধরতে তৎপর পুলিশ। এদিকে কোনো অভিযুক্তকেই ছাড়া হবে না বলে বিধানসভায় জানিয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে হুমকি প্রদর্শনের অভিযোগে বিশালগড়ের রণবীর দেবনাথ নামে এক যুবককে আটক করতে তৎপর হয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে আগরতলার বটতলা এলাকার বিভিন্ন হোটেলে তল্লাশি চালানো হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি অভিযুক্তকে। এদিকে বিধানসভায় এক প্রশ্নের উত্তরে কোনো অভিযুক্তকে ছাড়া হবে না এবং প্রত্যেকে আইনের আওতায় আনা হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শ্রীমতী সুমা সাহার লিখিত অভিযোগের ভিত্তিতে বিশালগড় পিএসএ একটি মামলা রুজু হয়। কেস নাম্বার এখানে আছে, পুরোটা আমার আশা করি বলার প্রয়োজন নেই। হ্যাঁ, ও কেস নাম্বার 2026 BLG 024 ডেটেড 21/3/2026। আর্মস অ্যাক্ট আছে, এখানে সব লেখা আছে। তো মামলাটি তদন্তের জন্য SI মিঠু সাহার নিকট অর্পণ করা হয়। ঘটনার পরপরই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিপাহীজলা, এডিশনাল SP ও SDPO বিশালগড় ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং তদন্ত তদারকি করেন। ভবিষ্যতে কোনো অপরাধ প্রতিরোধ ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্তের জন্য এডিশনাল SP সিপাহীজলার নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তে জানা যায় যে অনুপ কুমার সাহা একজন ঠিকাদার এবং তিনি সম্প্রতি বিশালগড় পিএসের অধীনে কৈরি মুরাব এলাকায় একটি পেপার ব্লক ইন্ডাস্ট্রি স্থাপন করেছেন। অনুপ কুমার সাহা ও তার স্ত্রী রাহুল দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ, স্বয়ন সাহা, বিজয় দেবনাথ রাহুলকে শনাক্ত করেন। এছাড়াও PS রেকর্ড অনুযায়ী রণবীর দেবনাথ নিম্নলিখিত মামলাগুলির সঙ্গে জড়িত ছিল। বিশালগড় PS কেস নাম্বার 2025 BLG 024 ডেটেড 27/3/2025 এবং তার জন্য চার্জশিটও দাখিল করা হয়েছে। বিশালগড় PS কেস নাম্বার 2025 BLG 51 ডেটেড 17/6/25 সেটা তদন্ত চলছে এবং বিশালগড় PS কেস নাম্বার 2025 BLG 082 27/8/2000 সেটারও তদন্ত চলছে আর্মস অ্যাক্ট শুদ্ধ। এই হচ্ছে মুদ্রা বিষয়। এবং যে বিষয়টা আপনারা বলছেন, এরপরে যা কাউকে আমি তো বললাম যে এই অবস্থার জন্য যদি দোষী মানে ওকে ধরার পর দোষী সাব্যস্ত তো কোর্ট করবে, কিন্তু ধরার ক্ষেত্রে কোনো অবস্থায় আমি যা নির্দেশ দেওয়ার আমি কালকে দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার পরই একদল দুষ্কৃতী ঠিকাদার অনুপ সাহা ওরফে মাধুর বাড়িতে ঢুকে দফায় দফায় গুলি চালায়। ঘটনাটি ঘটে বিশালগড় থানার প্রায় 300 মিটার দূরে। যদিও সৌভাগ্যবশত এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে এলাকায় তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। অভিযুক্তরা ফোনে প্রায় 50 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। টাকা না দেওয়ায় এই হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলাকারীরা একটি টমটমে করে ঘটনাস্থলে আসে এবং আশেপাশে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তাদের গতিবিধি। অভিযুক্ত রণবীর দেবনাথ ও তার সহযোগীরা আগে থেকে একাধিক অপরাধমূলক মামলায় জড়িত এবং দীর্ঘদিন ধরেই পলাতক। অভিযুক্তকে গ্রেপ্তার করতে রাতভর অভিযান চালায় পুলিশ। था और क्या? अरे अभी कुछ नहीं, अभी कुछ बाइट है। सर थोड़ा बोल देंगे तो नहीं, अभी कुछ नहीं। এদিকে প্রভাবশালীদের ছত্রছায়ায় দুষ্কৃতীরা আরো বেপরোয়া হয়ে উঠছে বলে বিধানসভায় অভিযোগ করে বিরোধীরা। তবে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতার আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। NDPS মামলায় রাজ্যে শাস্তির হার মাত্র 3.06%। বিষয়টি নিয়ে বিধানসভায় উদ্বেগ প্রকাশ করে বিরোধী দল কংগ্রেস। এদিকে সাক্ষীর অভাবে আদালত থেকে অনেক ক্ষেত্রে অভিযুক্তরা ছাড়া পেয়ে যায় বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাদক সংক্রান্ত মামলায় 3.06% শাস্তির হারের বিষয়টি নিয়ে বিধানসভায় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল কংগ্রেস। NDPS মামলাগুলিতে শাস্তির হার আরো বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে বিরোধী দল।
পুলিশের এরাই কি হোস্টেল হয়ে যাচ্ছে? মানে এই যে 3.06%, এটা অত্যন্ত চিন্তা। কাউকে ছাড়া হবে না, আপনি ভেরি রাইট, আই অ্যাপ্রিসিয়েট ইউর স্পিরিট, কিন্তু দ্য রেকর্ড শোজ 3.06 হাজার হার একটা সবচাইতে মারাত্মক ক্রাইম ইন দ্য ড্রাগ, এটার বেলায় 3.06 ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন স্যার। কাজে এই যে তথ্য যে রিপোর্ট পাওয়া যায় না, তার জন্য 3.06% সাজা নেমে আসছে। আই ডোন্ট বাই, দ্য হাউস ডাজন্ট বাই দিস থিওরি অফ দিস স্টেটমেন্ট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাদক বাণিজ্যের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। তবে কিছু কিছু ক্ষেত্রে সাক্ষীর অভাবে আদালত থেকে অভিযুক্তরা ছাড়া পেয়ে যায় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে এই বিষয়টি প্রশাসনিকভাবে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, সামাজিকভাবেও এই ক্ষেত্রে সহযোগিতা করতে হবে বলে প্রত্যুত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রায় বর্মন যে কথাটা বললেন, এটা সবারই কনসার্ন এই মাদক দ্রব্য নিয়ে। আমরাও বলছি জিরো টলারেন্স, চেষ্টা চলছে এখানে। কিছুদিন আগে, এখন আমি এই যে একটা যে রেফারেন্স পিরিয়ড, এই বিষয়টা কিন্তু এসেছিল, আমি ডিটেলস বলেছি, কিংপিং কারা কারা বাইরের থেকে কিন্তু ধরে নিয়ে এসছি, এখানে শুধু আগরতলার না, এবং আগরতলার মধ্যেও একজন দুজন আছে, তাদেরও একদম মানে ধরবই, এতটুকু আমি বলতে পারি, কাউকে ছাড়া হবে না। এই নামগুলো কিন্তু আমি অলরেডি এই বিধানসভায় বলেছি, এই চিরানিয়ার ঘটনাটা যে বললেন। আরেকটা বিষয় যেটা হয়, অনেক সময় প্র্যাকটিক্যাল প্রবলেম যেটা হয়, যখন কোর্টে যখন উঠে দেখা যায় যে উইটনেস কিন্তু পাওয়া যায় না। আর কোর্টের মধ্যে সব কিছু দেওয়া সত্ত্বেও, ঠিক আছে, কাফ সিরাপ রাখলো বা হিরোইন থাকলো, এইসব কোর্টে তো নিজেও আপনি লয়ার জানেন যে এখানে উইটনেস ছাড়া খুব সম্ভব হয়। যদিও এখন নতুন উইটনেস যারা আছে তাদেরকে প্রোটেকশনের জন্য নতুন আইন এনেছে, কিন্তু একটা চেষ্টা চলছে কিন্তু। এবং পার্সেন্টেজের কথা বললে নো ডাউট, এখানে কিন্তু যে পার্সেন্টেজ আছে আপনি যেটা বলেন 3.06%, কিন্তু বিষয় হচ্ছে আগে যেরকম কথা হতো কতজন সাজা, একজনের সাজা হয়নি, এটা এইরকমও কিন্তু আগে বিধানসভাতে উঠেছে এই বিষয়টা। কিন্তু এইবার কিন্তু আপনি দেখেছেন যে বেশ কয়েকজনকে তারা কিন্তু রিগোরাস ইমপ্রিজনমেন্ট আমরা দিতে পেরেছি এই বিগত 3 বছরে, এবং কারোর 20 বছর, কারোর 14 বছর। তো এটা একটা মেসেজ যাচ্ছে কিন্তু যে ভাই, এটা যেরকম আগে তো একেবারেই হতো না, এখন এই মেসেজ কিন্তু যাচ্ছে যে ছাড়া কিন্তু পাবে না কেউ। তো এটা একটা ট্রাই, কিন্তু যে সমস্যাটা পার্সেন্টেজটা বাড়ার যে বিষয়, এটা প্র্যাকটিক্যালি যেটা হয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেখানে হচ্ছে যে সাক্ষী দিতে চায় না, এখানে এই হচ্ছে সমস্যাটাই এই জায়গায়। তো আস্তে আস্তে করে পার্সেন্টেজ বাড়ানোর আমরা চেষ্টা চলছে, নতুন করে টাস্কফোর্স বানানো হচ্ছে। কিন্তু অনেক সময় খুন করলেও দেখি আমরা দেখলাম আমরা খুনি, তারপরেও দেখা যায় পার পেয়ে যায়, কারণ ওই সাক্ষী কেউ দিতে চায় না। তো এটা আমাদের একটা সামাজিক, আমি বলবো একটা সমস্যা, এটা নিয়ে আমাদের আরো বেশি আন্দোলন যেতে হবে। এটা আমরা নিশ্চয়ই এই বিষয়ে তো সবাইকে নিয়েই কিন্তু আমরা এই কাজটা করতে হবে। গত 3 বছরে মাদক সংক্রান্ত মামলায় 2979 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ক্ষেত্রে 14টি মামলায় ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সর্বশেষ গত 2025 সালে 375টি এনডিপিএস মামলায় কঠোর শাস্তি হিসেবে 20 বছরের কারাদণ্ড পেয়েছেন একজন, 15 বছরের কারাদণ্ড পেয়েছেন একজন, 12 বছরের কারাদণ্ড পেয়েছেন 5 জন, 10 বছরের কারাদণ্ড পেয়েছেন 13 জন, 5 বছরের কারাদণ্ড পেয়েছেন 7 জন বলে এদিন বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আবারও রাজপথে সরব হল শ্রমিক সংগঠনগুলো। অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষা থেকে বকেয়া আর্থিক প্রাপ্য একাধিক গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে বিধানসভা অভিযান সংগঠিত করে সিটু এবং টিইসিসি। অস্থায়ী শ্রমিকদের নিয়মিতকরণ, বকেয়া ডিএ ও ডিআর প্রদান, কেন্দ্রীয় শ্রম কোড কার্যকর না করা এবং বিভিন্ন স্তরে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগ, এই 4 দফা দাবিতে সোমবার যৌথভাবে বিধানসভা অভিযানের আয়োজন করে সিআইটি এবং টিইসিসি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন একটি বিশাল মিছিল বের হয় মেলার মাঠ থেকে। লাল পতাকা, ব্যানার এবং বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিলে। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। সমস্ত অনিয়মিত কর্মীদের নিয়মিত করা, বকেয়া ডিএ এবং ডিআর পুনর্বহাল করতে হবে। কর্মীদের ছাঁটাই করার মানব না। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে যখন সার্কিট হাউসের দিকে অগ্রসর হয় তখন সেখানে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এই মিছিল। প্রশাসনের পক্ষ থেকে মিছিলকে এগোতে বাধা দেওয়া হয়, ফলে আন্দোলনকারীদের সঙ্গে এক প্রকার অচল অবস্থার সৃষ্টি হয় পুলিশের। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে পুলিশ। পুলিশি বাধার পর আন্দোলনকারীরা সার্কিট হাউস সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ ও ধর্নায় বসেন। সেখানেই পরবর্তীতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সরকারের শ্রমনীতি নিয়ে তীব্র সমালোচনা করেন সংগঠনের নেতৃত্ব। দীর্ঘদিন ধরে অস্থায়ী কর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে কাজ করে চলেছে। নিয়মিতকরণের কোনো সুস্পষ্ট নীতি না থাকায় তাদের জীবিকা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। পাশাপাশি বকেয়া ডিএ ও ডিআর প্রদান না করায় কর্মচারী ও অবসরপ্রাপ্তদের আর্থিক সংকট আরও ঘনীভূত হয়েছে বলে অভিযোগ তোলা হয় প্রতিবাদ সভায়। বিভিন্ন ক্ষেত্রে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিও তুলে ধরা হয় জোরালোভাবে। বিজেপির তরফ থেকে সেখানকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি তারা দেওয়ার চেষ্টা করছে আমরা লক্ষ্য করছি হুবহু আমাদের ত্রিপুরায় 18 বিধানসভা নির্বাচনে বিজেপি যে অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলি রেখেছিলেন, বিশেষ করে শিক্ষক, কেরানি, কর্মচারী, বেকার যুবক যুবতী, একই বিষয় ত্রিপুরায় কোনো কার্যকরী না করে ত্রিপুরার মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে 8 বছর যাবৎ সরকার চালাচ্ছে। একই বিষয় পশ্চিমবাংলার নির্বাচনে সেখানকার মানুষদের বিভ্রান্ত করবার জন্য তারা উপস্থিত করবার চেষ্টা করছে। এটাই হচ্ছে দস্তুর, এটাই হচ্ছে পদ্ধতি। এই ধারায় বিজেপি মানুষকে মিথ্যার ফাঁদে ফেলে প্রতারণার জালে আবদ্ধ করে। অনেক কর্মচারীদের তরফ থেকে এখানে যে সভা সংগঠিত হচ্ছে, এই সভার সভাপতি মণ্ডলীর সাথী সদস্যগণ, আজ এই কর্মসূচিতে নানা প্রতিবন্ধকতা মারিয়ে অর্থনৈতিক এবং আরো নানা অসুবিধার মধ্যেও আপনারা যারা এই কর্মসূচিতে সামিল হয়েছেন, আপনাদের সকলকে আমি আমার ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এই বিধানসভা অভিযান ঘিরে রাজনৈতিকভাবে কিছুটা আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করেছে সিপিআইএম বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে প্রশাসনিকভাবে এই দাবিগুলোর বিষয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নজরকাড়া মিছিল ও শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। আসন্ন 9 এপ্রিলের নির্বাচনে উত্তর ত্রিপুরার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপির জয় প্রত্যাশিত বলে জানিয়েছেন জহর চক্রবর্তী। ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে সোমবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াইয়ে নিজেদের উপস্থিতি জোরালোভাবে জানান দিল ভারতীয় জনতা পার্টি। এক বর্ণাঢ্য ও সুসংগঠিত মিছিলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন দলের মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরীর কার্যালয়ে পৌঁছায় মিছিলটি। সেখানে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেন তিনি। মিছিলকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ধর্মনগর শহরে। দলীয় পতাকা, ব্যানার, স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতির প্রার্থীর পক্ষে জনসমর্থনেরই ইঙ্গিত বহন করে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এখন সংগঠিত হচ্ছে। আর আমরা ভারতীয় জনতা পার্টি এমন একজন কার্যকর্তাকে আমরা বিধানসভা নির্বাচনের মতোই এবারের উপনির্বাচনেও বিজেপিকেই ভোট দেবেন ধর্মনগরের মানুষ বলে নিশ্চিত প্রত্যাশা ব্যক্ত করেন প্রার্থী জহুর চক্রবর্তী। প্রেস এবং মিডিয়ার বন্ধুদের নমস্কার জানাই। আজকে এই 56 ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আজকে মনোনয়ন জমা দিয়েছি। এই পুরা প্রক্রিয়া আমার সঙ্গে যারা ছিলেন, আমার ধর্মনগরের সম্মানিত মন্ডল প্রেসিডেন্ট অভিভাবক সমাগম উপস্থিত ছিলেন, আমাদের উত্তর ত্রিপুরা জেলার সম্মানিত সভাপতি কাজল কুমার দাস মহোদয়, এবং উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টি সম্মানিত প্রদেশ সভাপতি, রাজ্যসভার সাংসদ সম্মানিত রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত ছিলেন রাজ্য স্তরের অন্যান্য নেতৃত্বরা, জেলা স্তরের নেতৃত্বরা, মণ্ডল স্তরের নেতৃত্ব। আমরা সবাই মিলে আমাদের পদ্মপুরস্থিত অফিস থেকে বেরিয়ে, ভারতীয় জনতা পার্টির অফিস থেকে বেরিয়ে আমরা পুরো শহরে একটা র্যালি করে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আর আমাদের এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে আমাদের যে পুরো যে বিষয়টাতে আমাদের ভারতীয় জনতা পার্টির ধর্মনগরের সমস্ত স্তরের কার্যকর্তারা সামিল হয়েছিলেন। বুথ স্তরের কার্যকর্তা, মণ্ডল স্তরের কার্যকর্তা, জেলা মোর্চা সহ সমস্ত কার্যকর্তারা খুব একটা সুন্দর র্যালির মাধ্যমে, একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমরা সবাই একত্রিতভাবে মিছিল করে, সুশোভিত মিছিল করে আমরা নমিনেশন পত্র জমা দিয়েছি। এবং গণদেবতার কাছে আমাদের সম্মানিত প্রদেশ সভাপতি, অন্যান্য নেতৃত্বরা, ধর্মনগরের সাধারণ মানুষ, ভোটার গণদেবতার কাছে ভোটের জন্য আহ্বান রেখেছেন। গণদেবতারা আগামী 9 এপ্রিল ভোটদান করবেন, তাদের মতদান করবেন। এই মতদানের মাধ্যমে ওনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা সবাই মিলে ধর্মনগরকে একটা সুন্দর ধর্মনগর, ডেভেলপ ধর্মনগর তৈরি করব। এই আশা রেখে আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে ধর্মনগর তথা ত্রিপুরাবাসী সবাইকে আমি আবারও নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ। নমস্কার সবাইকে। ধর্মনগর মণ্ডল জিন্দাবাদ। গত বছরের 26শে ডিসেম্বর ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনের মৃত্যুর ফলে শূন্য হয়ে পড়ে এই আসনটি। তাঁরই প্রেক্ষিতে এবার অনুষ্ঠিত হচ্ছে এই আসনে উপনির্বাচন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ধর্মনগর বিধানসভা কেন্দ্রটি 1977 সাল থেকে সিপিআইএম 5 বার এবং কংগ্রেস 3 বার জয়লাভ করেছে এই আসনে। তবে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে রাজনৈতিক সমীকরণে। 2018 এবং 2023 সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জয়ী হয়ে নিজেদের সংগঠনগত শক্তি সুদৃঢ় করেছে বিজেপি। বিশেষ করে 2023 সালের নির্বাচনে 18,684 ভোট পেয়ে মোট ভোটের 49.35% অর্জন করেন বিজেপি প্রার্থী। এই নির্বাচনে 83.56% ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়, যা গণতান্ত্রিক অংশগ্রহণের উচ্চ মাত্রারই প্রতিফলন। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন সংগঠনগত শক্তি, শাসন ক্ষমতা, সুবিধা এবং সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। বিশেষ করে বিরোধী শিবিরে সিপিআইএম এবং কংগ্রেস পৃথকভাবে লড়াই করার সিদ্ধান্তের কারণে ভোটের বিভাজন বিজেপির পক্ষে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে শুধুমাত্র একটি আসনের লড়াই সীমাবদ্ধ নয়, এটি রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রবণতা, জনমত এবং আগামী দিনের রাজনৈতিক দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠতে চলেছে ধর্মনগরের এই উপনির্বাচন। ব্যুরো রিপোর্ট। মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শন করে ধর্মনগর উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। একই সঙ্গে অতীতের ভোটে অরাজকতার অভিযোগ তুলে এবারে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়ে সরকারকে তীব্র আক্রমণ শানালেন তিনি। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সোমবার সমর্থকদের বিশাল মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। মনোনয়ন জমা দেওয়ার আগে শহর জুড়ে শক্তি প্রদর্শন করে কংগ্রেস, যেখানে লক্ষ্য করা যায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতীতে নির্বাচনগুলিতে উচ্ছৃঙ্খল ও অরাজক পরিস্থিতির কারণে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবারের উপনির্বাচনে যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয় সেই দাবি জোরালোভাবে তুলে ধরেন বিরোধী কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। ধর্মনগর এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা এবং আইন শৃঙ্খলার অবনতির মতো মৌলিক সমস্যাগুলি প্রকট হয়ে উঠেছে। প্রশাসনিক উদাসীনতার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এইসব ইস্যু ঘিরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সেই ক্ষোভই নির্বাচনে প্রতিফলিত হবে বলে মন্তব্য করেন কংগ্রেস প্রার্থী। আমরা আপনাদের কাছে আবেদন রাখব, বেশ কিছু নির্বাচনে ধর্মনগর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, এই বিষয়টা স্বাধীনতায় যে আমরা অধিকার পেয়েছি, ভারতবর্ষের ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দাদার, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, আবু কালাম আজাদরা তাদের আত্মত্যাগের ফলে আমরা যে স্বাধীনতা পেয়েছি, ভোটাধিকার পেয়েছি, ধর্মনগর মানুষ যাতে তাদের স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন, আমরা প্রশাসনের কাছে, নির্বাচন রিটার্নিং অফিসারের কাছে এই করছি, সুন্দর পরিবেশে মানুষ যাতে ভোট দিতে পারে। উৎসব, ভোট মানে একটা উৎসব, উৎসবের মেজাজে মানুষ যাতে ভোট দিতে পারে। ইতিমধ্যেই ধর্মনগরের পানীয় জলের বেহাল অবস্থা, ধর্মনগরের স্বাস্থ্য পরিষেবা বেহাল, একটাও আইসিইউ আমাদের ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে নেই। ধর্মনগরের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ, নিম্নমানের। ধর্মনগরের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। আমরা 12 দফা দাবি আমরা এই নির্বাচনে ধর্মনগর মানুষের কাছে রাখবো জাতীয় কংগ্রেসের তরফ থেকে। তার নিরিখে মানুষ নিশ্চিতভাবে আমাদেরকে আশীর্বাদ করবেন। এবং অত্যন্ত পরিতেপার বিষয়, আজকে যেমন নমিনেশন সাবমিট করতে আমরা এলাম, আমাদের মহকুমা প্রশাসনের সামনে অন্য দলের যারা শাসন ক্ষমতায় আছে তারা এখানে মঞ্চ বানিয়ে একটা পরিবেশ তৈরি করার, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা এবং ধর্মনগরের পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে এই বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয় আমরা অত্যন্ত সুন্দরভাবে সেখানে এসেছি। আমি রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছি যে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়, উনি যাতে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেন। আমরা বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যাগ্রমে দিনী, এটা হচ্ছে জাতীয় কংগ্রেসের ওয়াদা। নমস্কার। উল্লেখ করা যেতে পারে, এর আগে সর্বশেষ 2023 সালের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন চয়ন ভট্টাচার্য। সেই নির্বাচনে বিজেপি প্রার্থী প্রয়াত বিশ্ববন্ধু সেনের কাছে মাত্র 1098 ভোটের ব্যবধানে পরাজিত হন চয়ন ভট্টাচার্য। এবারের উপনির্বাচনে তাই আগের হারের ব্যবধান পুষিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই ভোটের ময়দানে নামা হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সহযোগী দল বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক মহলে জোর চর্চার জন্ম দিল আইপিএফটি। টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে এই পদক্ষেপ জোট রাজনীতির সমীকরণে জন্ম দিয়েছে নতুন প্রশ্ন। সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 9টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, বাকি আসনগুলোর প্রার্থীদের নামও খুব শীঘ্রই ঘোষণা করা হবে। তবে বিজেপি এখনো তাদের প্রার্থী তালিকা প্রকাশ না করায় আইপিএফটির এই একতরফা ঘোষণাকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। জোট শরিক হওয়া সত্ত্বেও বিজেপির আগে প্রার্থী ঘোষণা করে আইপিএফটি আসন সমঝোতা নিয়ে চাপ তৈরির কৌশলও নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পদক্ষেপ ভবিষ্যতে জোটের ভেতরে সমন্বয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করবে কিনা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সকল মিডিয়া বন্ধুদের, মিডিয়া ফ্রেন্ডস, আজ
23 তারিখ মার্চ 2026 পার্টি আইপিএফটি পক্ষ থেকে ছোট্ট একটি প্রেস রিলিজের মাধ্যমে আমাদের আগামী যে আপকামিং যে তৃতীয় এডিসি জেনারেল ইলেকশন, এই ইলেকশনের জন্য আমরা প্রথম তালিকা আমরা ঘোষণা করতে যাচ্ছি। প্রথম তালিকাতে 9 জন রয়েছে আমাদের যে ক্যান্ডিডেট। বাকি যে তালিকা আমরা আগামীকালকে আমরা ঘোষণা করব। আজকে যে 9 জনের যে ক্যান্ডিডেট আমরা ঘোষণা করতে যাচ্ছি, তারা আগামীকাল তাদের রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসারের নিকট তারা মনোনয়ন পত্র জমা দেবেন। তো আমি তাদের নাম আপনাদের সামনে রাখছি। 1 দামছড়া জম্পুই এসটি, সেখানে আমাদের ক্যান্ডিডেট আইপিএফটির ক্যান্ডিডেট হবে উডারাম রিয়ান। 2 11 মহারানীপুর তেলিয়ামুড়া ধনঞ্জয় রিয়ান। 12 রামচন্দ্রঘাট এসটি স্বপন দেববর্মা। 13 সিমনা তমাকারি এসটি রাজেন্দ্র দেববর্মা। 19 আমতলী গোলাঘাটি এসটি বিকাশ দেববর্মা। অম্পিনগর এসটি 23 অম্পিনগর এসটি যশোদা রানী জমাটিয়া। 24 রাইমাবেলি এসটি চরণ। চোখ রাখছে এই মুহূর্তের শেষ খবরে। জীবিকার সন্ধানে সংগ্রাম আজ আর শুধুমাত্র পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নয়, সমান তালে লড়ছেন মহিলারাও। সেই বাস্তবতারই এক স্পষ্ট প্রতিফলন দেখা গেল আগরতলা পুর নিগমের সামনে, যেখানে চৈত্র মেলার টোকেনের আশায় রাতভর অবস্থান করছেন শতাধিক মহিলা। চৈত্র মেলাকে কেন্দ্র করে আগরতলা পৌর নিগমের সামনে শতাধিক মহিলার রাতভর অবস্থান শুধুমাত্র একটি প্রশাসনিক প্রক্রিয়ার ছবি নয়, বরং বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতার একটি গভীর প্রতিফলন। চৈত্র মেলার টোকেন সংগ্রহের আশায় দুদিন আগে থেকেই লাইনে দাঁড়িয়ে থাকা এই মহিলাদের দৃশ্য স্পষ্ট করে দিচ্ছে অস্থায়ী আয়ের সুযোগও আজ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য। চৈত্র মেলা ঐতিহ্যগতভাবে একটি মৌসুমী অর্থনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে স্বল্প পুঁজি নিয়ে ক্ষুদ্র ব্যবসার সুযোগ তৈরি হয়। কিন্তু ক্রমবর্ধমান বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং অনিশ্চিত আয়ের পরিবেশে এই সুযোগের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা বাড়ছে প্রতি বছরে। এবারে দীর্ঘ লাইন এবং আগাম উপস্থিতি তুলে ধরছে সেই চাহিদার তীব্রতাকেই। আমরা তো জানছিলাম 24 তারিখ দিব, তারপরে শুনলাম সবের থেকে শুনতেছি না, আমরা আইলাম, জানি সবে মহিলারা সবে বসছে, তারপরে আমরা অফিসে নাম লিখতাম, নাম লিখছি। তারপরে এদিকে সারা রাত্রে আমরা বসে থাকার জন্য। 2 দিন কিভাবে থাকবেন এখানে? কি আপনাদের মহিলার মতো থাকার ব্যবস্থা? খাওয়ার সুবিধা নাই, জলের অসুবিধা নাই, আমরা তো এইভাবে রাস্তা থাকতে যদি গরিব আমরা তো এইভাবে, কারণ আমরা তো পেট খাই না মানুষ, আমরা বছরে একবার রিজেকশন করি, আমরা দীর্ঘ বছর ধরে, তার দিকে আমরাও বই আসছি কি করি। এই যে 2 দিন আগে আপনারা না আইছেন, এই ঠান্ডার মধ্যে কিভাবে থাকবেন? আজকে রাত কষ্ট হয়ে যাচ্ছে, প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে, কিছু করার নাই। কিন্তু গত বছর আমরা আগের দিনে, এই বছর দেখা যায় 2 দিন আগে, সামনে বছর কি আমরা কিছু করতে পারি না। আপনাদের টোকেন দেওয়া হয়েছে কত নাম্বার সিরিয়াল বা? এটা আমরা মহিলারা নিজেরা কাগজে লেখা হয়েছে। আপনার কত নাম্বার সিরিয়াল? আমার 210 নম্বর। আপনার দোকান কোন জায়গার বা কিসের দোকান? না, আমার দোকান নাই, এমনি আমি প্রতি বছর কাপড়ের ব্যবসায়ী। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মহিলাদের সক্রিয় অংশগ্রহণ। পরিবারের আর্থিক সংকট মোকাবেলায় তারা এখন আর সহায়ক নন, বরং অনেক ক্ষেত্রেই উঠে আসছে প্রধান উপার্জনকারী হিসেবে। ফলে ক্রমশ বাড়ছে চৈত্র মেলার মতো ক্ষুদ্র উদ্যোগের ক্ষেত্রগুলোতে তাদের উপস্থিতি। এটি একদিকে নারী ক্ষমতায়নের বাস্তব চিত্র তুলে ধরলেও অন্যদিকে স্পষ্ট করে বাধ্যতামূলক অর্থনৈতিক অংশগ্রহণের চাপও। তবে প্রশাসনিক কাঠামোর সীমাবদ্ধতাকেও সামনে আনে এই পরিস্থিতি। এখানে আছে অনেক লোক, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? খাওয়া দাওয়া আজকে রাত্রেও থাকতে হইব, কালকে রাত্রেও থাকতে হইব, কিভাবে থাকবে?
যেভাবেই থাকুক, যেমনি আছে এমনি থাকুক। এমনিতেই মানে কিসের দোকান বা কোনো ব্যবসা আছে কি? না ব্যবসা না, আমরা কাপড়ের দোকান দিই, প্রতি মাসে বছরে একবার কাপড়ের দোকান দিই বা মুসুনের দোকান দিই। তো গেছে বছর কি আপনি মানে ইয়ে পাইছিলেন, এই জায়গা পাইছিলেন? এই বছর কি মনে হয় কি এই বছর কি পাইবেন? এবছর দিলে পাবো কষ্ট করে। আপনার মতো মানে কতজন মহিলা আছে এখানে? আসো তো 300 উপরে আছে। কোন জায়গা থেকে আইছে? আমরা ইন্দ্রনগর থেকে। এদিকে চাহিদার তুলনায় টোকেনের সংখ্যা সীমিত হওয়ায় বহু আবেদনকারী শেষ পর্যন্ত সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এতে করে প্রশ্ন উঠছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত সুযোগ সৃষ্টি এবং সুষ্ঠু বন্টন ব্যবস্থার উন্নয়ন কতটা জরুরি। সার্বিকভাবে পুর নিগমের সামনে এই দীর্ঘ অপেক্ষার চিত্র একটি বৃহত্তর বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে এক সূত্রে গাঁথা অনিশ্চিত অর্থনীতি, সীমিত কর্মসংস্থান এবং বেঁচে থাকা লড়াই। আর সেই লড়াইয়ে আজকের মহিলারা কেবল অংশগ্রহণকারী নন, বরং নিঃসন্দেহে সামনের সারির যোদ্ধা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।